একসময় ভারতের স্বপ্ন ছিল চীনকে ছাড়িয়ে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার হওয়া, কিন্তু আইএমএফ এর প্রজেকশন বলছে অন্য কথা। মাথাপিছু আয়ের দিক থেকে আমাদের প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাম্প্রতিক তথ্য সেদিকেই ইঙ্গিত করছে। 2026 সালের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী নামমাত্র মাথাপিছু জিডিপির দৌড়ে প্রতিবেশী ভারতকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। শুধু জিডিপি নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক সূচকেও এখন ভারতের চেয়ে যোজন যোজন এগিয়ে লাল সবুজের এই দেশ। কিন্তু এই খবরের পেছনের আসল সত্যটা কি? শুধু জিডিপি বা মাথাপিছু আয় নয়, জীবনযাত্রার মান নির্ণয়ের অন্যান্য মাপকাঠিতেও বাংলাদেশের অগ্রগতি বিস্ময়কর। একজন বাংলাদেশির গড় আয়ু যেখানে 71 থেকে 74 বছর, সেখানে ভারতীয়দের আয়ু 67 থেকে 70 বছর। শিশু মৃত্যুর হার ভারতে হাজারে প্রায় 30 জন, আর বাংলাদেশে তা 22-এ নেমে এসেছে। এছাড়া নারী শিক্ষার হার এবং গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা ক্ষুধা সূচকেও প্রতিবেশী ভারতের চেয়ে ঢের ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। কিন্তু এত ঘনবসতিপূর্ণ একটি দেশ হয়েও বাংলাদেশ এই অসাধ্য সাধন করল কিভাবে? এর সবচেয়ে বড় কারণ হলো নারী ক্ষমতায়ন এবং শক্তিশালী গার্মেন্টস শিল্প। ভারতে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের হার যেখানে 20% নেমে এসেছে, সেখানে বাংলাদেশে তা বেড়ে 30% ছাড়িয়েছে। আইএমএফ এর হিসাব অনুযায়ী 2026 সালের বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি $2,911 মার্কিন, আর ঠিক একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি $2,812। অর্থাৎ কাগজে কলমে বা ডলারের হিসাবে প্রতিজন নাগরিকের গড় আয়ের দিক থেকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশের পোশাক খাতের রপ্তানি এবং প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি এই অর্জনে বড় ভূমিকা রেখেছে। তবে এর পেছনে রয়েছে এক অর্থনৈতিক মারপ্যাচ। এই হিসাবটি করা হয়েছে নামমাত্র বা নমিনাল জিডিপির উপর ভিত্তি করে। এর মানে হলো স্থানীয় মুদ্রাকে সরাসরি মার্কিন ডলারে রূপান্তর করে এই তুলনা করা হয়েছে। টাকার বিপরীতে রুপির মান এবং ডলারের ওঠানামা এখানে বড় প্রভাব ফেলেছে। মোট অর্থনীতির আকার বা টোটাল জিডিপির দিক থেকে ভারত কিন্তু বাংলাদেশের চেয়ে বহুগুণ বড়। ভারতের অর্থনীতির আকার বর্তমানে প্রায় $4.1 ট্রিলিয়ন, যা বিশ্বের অন্যতম বৃহত্তম। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির আকার প্রায় $510 বিলিয়ন। ভারতের জনসংখ্যা 140 কোটির বেশি হওয়ায় তাদের মোট আয় বিশাল হলেও মাথাপিছু ভাগ করলে তা কমে যায়। বিশ্লেষকদের মতে ভারত যখন ধর্ম ও জাতীয়তাবাদের মতো বিষয়গুলো নিয়ে অভ্যন্তরীণ বিতর্কে ব্যস্ত, বাংলাদেশ তখন নীরবে স্বাস্থ্য, শিক্ষা এবং উৎপাদনমুখী খাতে মনোযোগ দিয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। সংবাদ মাধ্যমে স্বাধীনতা বা প্রেস ফ্রিডম ইন্ডেক্সের মতো কিছু ক্ষেত্রে বাংলাদেশ এখনও ভারতের চেয়ে বেশ পিছিয়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পিপিপি বা ক্রয় ক্ষমতার সক্ষমতা। সহজ ভাষায় $1 দিয়ে বাংলাদেশে যা কেনা যায়, ভারতে তার চেয়ে বেশি বা কম কি কেনা যায়? এই পিপিপি ভিত্তিক মাথাপিছু আয়ের হিসাবে কিন্তু ভারত এখনো বাংলাদেশের চেয়ে বেশ খানিকটা এগিয়ে। ভারতের অভ্যন্তরীণ বাজারে পণ্যের বৈচিত্র্য এবং উৎপাদন খরচ কম হওয়ায় সাধারণ মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা অনেক ক্ষেত্রে বেশি। মাথাপিছু জিডিপির এই লড়াইয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া অবশ্যই একটি বড় মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক অর্জন। এটি প্রমাণ করে বাংলাদেশের অর্থনীতি কতটা দ্রুত বড় হচ্ছে। তবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান, কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে এই সংখ্যা কেবল কাগজের হিসেবেই থেকে যাবে। মাসুদ হাসান, বাংলা টিভি।